শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষ সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিভিন্ন জরিপ বলছে আবারও মমতাই হতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভালো করবে বিজেপিও। ১-১১ সময়ে আলোচিত সমালোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 24 মার্চ 1971 বুধবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেখ মুজিবের বাসভবনে সমাগত বিভিন্ন মিছিলকারীদের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান বলেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া চলবে না, কোনো রক্তচক্ষু সহ্য করা হবে না। আমি যদি আপনাদের নির্দেশ দিতে না পারি তবে আপনারা আরও দৃঢ়তার সাথে 7 কোটি বাঙালির মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট হাউসে আওয়ামী লীগ ও সরকারি উপদেষ্টা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষ হতে ফেডারেশনের পরিবর্তে কনফেডারেশন নামটি প্রস্তাব করা হয়। সরকারি দল এর প্রতিবাদ করে বলে এটা আওয়ামী লীগের নীতিগত মৌলিক পরিবর্তন। আওয়ামী লীগ নিজ অবস্থান সমর্থনে বলে, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নামের পরিবর্তন কোনো মৌলিক পরিবর্তন নয়। এ সময় সরকারি আইন বিশেষজ্ঞ কর্নেলিয়াস কনফেডারেশনের স্থলে ইউনিয়ন শব্দটি প্রস্তাব করেন। আওয়ামী লীগ বলে, এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হোক মুজিব ইয়াহিয়া বৈঠকে। বৈঠকে দুপক্ষ খসড়া সংবিধানের সব অনুচ্ছেদ ও তফসিলের উপর দফাওয়ারি আলোচনা শেষ করেন। 2 ঘন্টা স্থায়ী বৈঠক শেষে তাজউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি, আলোচনা অনির্দিষ্টকাল চলতে পারে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আর আলোচনার প্রয়োজন নেই। এদিন শেখ মুজিবুর রহমানের সাথে খান আব্দুল ওয়ালি খান বৈঠক করেন। এদিনেও ভুট্টো ইয়াহিয়া বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভুট্টো বলেন, উই আর মেকিং সাম প্রগ্রেস। 23 মার্চ রাত হতে 24 মার্চ সকাল পর্যন্ত পাক সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের পার্শ্ববর্তী বোতলাগাড়ি, গোলাহাট ও কুন্দুল গ্রাম ঘেরাও করে অবাঙালিদের সাথে নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে শতাধিক নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। শহরে কারফিউ দিয়ে সেনাবাহিনীর সদস্য ও অবাঙালিরা সম্মিলিতভাবে বাঙালির বাড়িঘরে আগুন দেয় এবং হত্যা অভিযান চালায়। রংপুর হাসপাতালের সামনে ক্ষুব্ধ জনতা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পাক সেনারা রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় নিরস্ত্র অধিবাসীদের ওপর বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে। এখানেও অর্ধশতাধিক নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। মিরপুরে অবাঙালিরা সাদা পোশাকধারী পাক সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাঙালিদের বাড়িঘরের শীর্ষে ওড়ানো বাংলাদেশের পতাকা এবং কালো পতাকা নামিয়ে জোর করে তাতে আগুন দেয়। পাকিস্তানি পতাকা তোলে। রাতে বিহারিরা এখানে ব্যাপক বোমাবাজি করে এবং আতঙ্কের সৃষ্টি করে। চট্টগ্রামে পাক সেনার নৌবন্দরের 17 নম্বর জেটিতে নোঙর করা এমভি সোয়াত জাহাজ থেকে সমরাস্ত্র খালাস করতে গেলে প্রায় 50,000 বীর বাঙালি তাদের ঘিরে ফেলে। সেনাবাহিনীর সদস্যরা জাহাজ থেকে কিছু অস্ত্র নিজেরাই খালাস করে 12টি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় জনতা পথরোধ করে। সেনাবাহিনীর ব্যারিকেড রচনাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালালে অসংখ্য শ্রমিক শহীদ হন। টিভি কেন্দ্রে প্রহরারত সৈন্যরা টিভি কর্মীদের সাথে দুর্ব্যবহার করলে সন্ধ্যা থেকে ঢাকা টিভির কর্মীরা টিভির সব ধরনের অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকেন। এদিন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী কুমিল্লা ও যশোর সেনানিবাস সফর করে এবং ব্রিগেড কমান্ডারদের সাথে বৈঠক করেন।
চট্টগ্রাম সেনানিবাসের বাঙালি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার এম.আর. মজুমদারকে ঢাকায় বদলি করে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে সশস্ত্র গণবিপ্লবকে আরও জোরদার করার জন্য সংগ্রামী বাংলার জনগণের প্রতি আহ্বান জানান। সাংবাদিকরা এক জরুরি সভায় মিলিত হয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সদস্যদের হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা জানান। বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় হবে এই নির্বাচন, আর ফলাফল ঘোষণা হবে 4 মে। এবারের নির্বাচনেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পুনরায় জয় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে পারেন আলোচিত নেত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকেশ আম্বানির মালিকানাধীন নিউজ 18 এর জনমত সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 184 থেকে 194 আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন, অন্যান্যরা পেতে পারেন 3টি আসন। অর্থাৎ গতবারের চেয়ে আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হচ্ছে নরেন্দ্র মোদীর দলকে। নিউজ 18 এর জনমত সমীক্ষা অনুযায়ী তৃণমূলের ঝুলিতে যেতে পারে 41.9% ভোট, বিজেপি পেতে পারে 34.9% ভোট। অর্থাৎ প্রধান দুই দলের ভোটের পার্থক্য 7%। একলা লড়তে যাওয়া কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে ঠেকেছে। শতাব্দী প্রাচীন দল পেতে পারে 3.6% ভোট, বাম ফ্রন্ট পেতে পারে 4.1% ভোট, অন্যান্যরা পেতে পারে 2.5% ভোট। 13% ভোটার অবশ্য এখনো মনস্থির করতে পারেননি। মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের দিক থেকে বিজেপির মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কয়েক যোজন এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল প্রধানকে চান 48.5% উত্তরদাতা, আর শুভেন্দুকে পছন্দ করছেন 33.4% উত্তরদাতা। অর্থাৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের 1.5% শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না। এদিকে 1/11 সময় আলোচিত ও সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। 23 মার্চ সোমবার গভীর রাতে রাজধানীর বাড়িধারা DOHS এলাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 5টি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তবে মামলাগুলোর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি 1/11 পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় তার বিরুদ্ধে -2 ষড়যন্ত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর প্রবল নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল। 2008 সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসায় যুক্ত হন। মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে 2 দফায় ফেনী 3 আসনের সংসদ সদস্য ছিলেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসনে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফর্ম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এদিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি মানব পাচারের। ভারত মহাসাগরের মাঝ বরাবর অবস্থান করা যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়াগো গার্সিয়াকে উদ্দেশ্য করে ছোড়া ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পুরো পৃথিবীর প্রতিরক্ষার দিকে আগ্রহ ভারে তাকিয়ে থাকা লোকজনের মধ্যে উত্তেজনার জন্ম দিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি জানিয়েছেন, গত শুক্রবার দিয়াগো গার্সিয়ার দিকে ছুটে আসা 2টি ক্ষেপণাস্ত্রের একটি নিজেই পড়ে গেছে, আরেকটি ভূপাতিত করা হয়েছে। এই হামলা সফল হয়নি। তবে যেখানে এতদিন ভাবা হচ্ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটারের আশেপাশে, সেখানে প্রায় 4000 কিলোমিটার দূরে থাকা দিয়াগো গার্সিয়ারে লক্ষ্যবস্তু বানানোর সাহস দেখিয়েছে তেহরান। তাই একরকম ভাবে বলা যায় পুরো ইউরোপ তো বটেই,
লন্ডন অবধি এখন ইরানের নিশানায় রয়েছে। ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম। ফিনান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এর প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকের স্থান হিসেবে নিজেদের রাজধানী ইসলামাবাদকে প্রস্তাব করেছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা বা ইনডেমনিটি প্রদান এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ পরিবর্তনের বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। 24 মার্চ সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী 30 কর্মদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর চূড়ান্ত সুরাহা করতে হবে। আমাদের হাতে থাকা সময় থেকে ইতোমধ্যে 15 দিন পার হয়ে গেছে। বাকি 15 দিনের মধ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি তার ইতিহাসের সেরা বীরত্ব দেখিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। এই লড়াইয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই বীরদের অন্যতম কাজী নুরুজ্জামান বীর উত্তম। আজ 25 মার্চ এই বীরের জন্মদিন। কাজী নুরুজ্জামানকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে প্রায় 90 টাকা। 24 মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হবে 202 টাকা 29 পয়সায়। এর আগে এ জ্বালানি বিক্রি হতো 112 টাকা 41 পয়সা করে। লিটার প্রতি দাম বাড়ল 89 টাকা 88 পয়সা। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য 0.7384 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1.3216 ডলার নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় 79%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দুবাইয়ের প্রপার্ট মার্কেট বা সম্পত্তির বাজারে স্লথ গতি দেখা যাচ্ছে। আবাসন খাতে লেনদেনের পরিমাণ দ্রুত কমছে। কিছু আবাসন এজেন্ট দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন। চলতি সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকদের এক নোট অনুযায়ী চলতি মার্চের প্রথম 12 দিনে UAEর আবাসন খাতে লেনদেনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 37% কমেছে। একইভাবে ফেব্রুয়ারি মাসের একই সময়ের তুলনায় লেনদেন পরিমাণ 49% কম। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। এবার মালদ্বীপে সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে 0-2 গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচে জয়ের নায়ক রোনান সুলিভান। মালের জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 4:45টায় শুরু হয়। প্রথমার্ধে বাংলাদেশ দলের ফরওয়ার্ডদের খেলা কিছুটা নাজুক থাকলেও দ্বিতীয়ার্ধে তেমন দেখা যায়নি। পরে গোল পায় বাংলাদেশ। 54 মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন সুলিভান। পাকিস্তানের গোল রক্ষক বায়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। 67 মিনিটে শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে গোল করে উদযাপন করেন প্রবাসী ফরওয়ার্ড রোনান। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।